প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহিদুর রহমান দিল্লিতে ঢুকতে পারেনি। ঢুকতে না পেরে সে বাংলাদেশের দিকে ফেরত আসছে। আমার অনেক প্রাসঙ্গিক কথা আছে এখানে। আমার মনে হয় কথাগুলো আমাদের বলা দরকার। জাহিদুর রহমান নাকি দিল্লি যাচ্ছিল একটা আন্তর্জাতিক সংস্থা ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন এটার কোনো একটা ফোরামে বক্তৃতা দেওয়ার জন্য। জাহেদের অবশ্যই আন্তর্জাতিক সম্পর্ক বা এই ধরনের বিষয় নিয়ে অনেক আগ্রহ আছে। এটা আমরা জাহেদের ভিডিও দেখে জানি। কাজে আগ্রহ আছে, সে গিয়েছে, কিন্তু দিল্লি তাকে ঢুকতে দিল না। ব্র্যাকেটে একটা কথা বলে রাখি, এই যে ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন, এই সংস্থাটা আগে ভিন্ন নাম ছিল, কিন্তু এটা 1999 বা 2000 সালের দিকে গঠিত হয় এবং শেখ হাসিনা কিন্তু বাংলাদেশকে এই সংগঠনের সদস্য করেছিলেন। যা হোক, জাহেদ ভারতে ঢুকতে না পারা বিষয়টা একদিক থেকে হাসিও পাচ্ছে, কিন্তু এর তাৎপর্য আমাদের একটু বোঝার চেষ্টা করা দরকার। এই জাহেদকে আমার সহকর্মীরা কষা ডাকনাম দিয়েছে, নাকি পিনাকি দিয়েছে জানি না। পিনাকি অবশ্যই এই নিকনেম প্রডিউস করার ক্ষেত্রে খুবই একেবারে দক্ষ একজন লোক। সে ওই যে জুলকারনায়ন শাহের নামে যে একটা জঙ্গি আছে, তাকে ডাকনাম দিয়েছে একটা অসভ্য কথা, যে কচু খেতি পোঁত বালক। যদিও এই নিকনেমটা উপযুক্ত হয়েছে। ওই শাহের ছেলেটা কিন্তু একটা ইতর এবং আন্তর্জাতিক সন্ত্রাসী। সন্ত্রাসী না, আন্তর্জাতিক চাপাবাজ এবং ভিখারি। পিনাকি যদি ডাকাত হয়, ওটা হলো একটা ছিচকে চোর, এই জুলকারনায়ন শাহের। তো পিনাকি সুন্দর সুন্দর ডাকনাম দেয়, যেটা আমার পছন্দ হয়। আর কষা ডাকনামটা তো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট, এতটাই অ্যাপ্রোপ্রিয়েট বলার অপেক্ষা রাখে না। এই কষা কথা বললে, বিশেষ করে 24-এর জঙ্গি উত্থানের আগে কিংবা পরে, সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম যেভাবে মুখে আনত এবং যেভাবে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগের সরকারকে, আমার মনে হয় ফ্যাসিস্ট শব্দটা আওয়ামী লীগের নামের সাথে সবচেয়ে বিষাক্ত, মানে বিষ নিয়ে যে মুখ থেকে উচ্চারণ করতে পারতো, কিংবা শেখ হাসিনা সম্পর্কে নানান ধরনের বেয়াদবি, সেইটা জাহেদের মুখে যে পরিমাণ, জাহেদের মুখ থেকে আসলে যে পরিমাণ জঙ্গিদের অনুপ্রাণিত করত, এটা বোধহয় আর কারো মুখ থেকে সেইভাবে কিন্তু অনুপ্রাণিত করতো না। এর কারণ হলো জাহেদ খুব ইফেক্টিভ ওয়েতে বিষ ছাড়তে পারতো, এবং এই ছেলে মনে হলো যে সারাদিন বিষ খায়। বিষ মানে কি, চিরতার পানি খায় সারাদিন। ওর কথাবার্তা শুনলে এটাই কিন্তু আমার কাছে মনে হতো। সুতরাং কষা নিকনেমটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট এই ছেলের জন্য। আর অহেতু কোনো ধরনের যুক্তি ছাড়া, ছাড়া সে কিন্তু ভারত ঘৃণা ছড়াতো। আদারওয়াইজ কিন্তু জাহেদ কিন্তু অনেক যৌক্তিক কথাবার্তা বলে, সেই সুনামটাও করতে হবে। বিশেষ করে ইউটিউবে যেসব জঙ্গি অপপ্রচারকারীরা ছিল, সাইবার সন্ত্রাসীরা 2024-এর জঙ্গি উত্থানের আগে, তাদের মধ্যে বস্তুনিষ্ঠ কথা বলার ক্ষেত্রে কিন্তু জাহেদ কিন্তু এক নাম্বার ছিল। বাকিরা কিন্তু সবকিছু নিয়ে টুইস্ট করে মিথ্যা প্রপাগান্ডা, এগুলোকে একেবারে মানে প্রপাগান্ডাটাকে কোনো ধরনের শালীনতার মধ্যে রাখতো না। পিনাকি, ইলিয়াস, আরো যারা আছে, তারা কিন্তু শালীনতার মধ্যে রাখতো না, কোনো শোভনতার মধ্যে, মানে কোনো ধরনের সীমার মধ্যে কিন্তু ওরা মিথ্যাগুলাকে রাখতো না। একেবারে যত মিথ্যা আছে সেগুলোকে সরাসরি প্রচার করত। জাহিদ কিন্তু ডিস্টিল করত। জাহিদ কৌশলে শেখ হাসিনার বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছে, ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছে, কিন্তু সে আবার অনেক বস্তুনিষ্ঠ কথা বলেছে। এই যে ওর কথার মধ্যে যে বস্তুনিষ্ঠতা ছিল, বিশেষ করে ও অনেক আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কথা বলতো, খুব সম্ভবত 2টাই ইউটিউব চালাতো, আবার দেশীয় জিনিস নিয়েও একটু ইনফরমেশন দিত, ইত্যাদি দিত। ফলে জাহেদের
ছড়ানো বিষটা আমি মনে করি যে অনেক বেশি ইফেক্টিভ ছিল। যদিও তার শ্রোতা বা তার দর্শক কিংবা তার ক্লায়েন্ট রিলেটিভলি কম ছিল পিনাকি বা ইলিয়াসের তুলনায়। কিংবা আরো যারা গৌণ রয়েছে, যেমন ফাহাম আব্দুস সালাম গালি দেয়া ছাড়া যে কথা বলতে পারে না, এগুলোর তুলনায় জাহেদ আমি বলবো যে অর্থাৎ আমাকে যদি ইউটিউবার হিসাবে মূল্য রেট দিতে হয়, আমি জাহেদকে অনেক উপরে রেট দিব। একই সাথে এটাও স্মরণ করব যে জাহেদের ছড়ানো ঘৃণাটা বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে, সেটা কিন্তু যথেষ্ট যথেষ্ট কার্যকর হয়েছিল ২৪-এর জঙ্গি উত্থানে জঙ্গিদের অনুপ্রাণিত করার ক্ষেত্রে। বাবা জাহেদ, তোমাকে কিন্তু আবার বলে রাখি, কথা আরেকটা লেকচারেও বলেছিলাম, তোমাকে ভারত বের করে দিয়েছে বা তুমি ভারত থেকে রাগ করে চলে এসছো, কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে একটু পরে আলোচনা করব। তবে শোনো বাবা, আমরা কিন্তু ওইটার দিকে তাকিয়ে নেই, আমরা কিন্তু সময় মতো তোমাকে জিজ্ঞেস করব, তুমি যেই ঘৃণা ভরে শেখ হাসিনাকে দিল্লি দাসী বলতা, এই কথাটার জবাব তোমাকে দিতে হবে। কিভাবে শেখ হাসিনা দিল্লি দাসী হলো? হ্যাঁ, শেখ হাসিনা ভারতের কাছে কোনো কিছু বিক্রি না করে দিল্লি দাসী হলো, আর ইউনুস দেশটাকে বিক্রি করে দেওয়ার পরেও ইউনুস কারো দাস না, সেটা তো বলো না। তোমার থেকে আমরা উত্তর নিব। উত্তর যদি তুমি দিতে না পারো, আমরা কিন্তু তোমাকে কঠোর সাজা দিব। এই যে দিল্লি তোমাকে ফিরিয়ে দিচ্ছে, কোন দেশ কি করছে, সেগুলা এখানে কোনো আমাদের আমাদের তখনকার সিদ্ধান্তে কিন্তু কোনো ধরনের প্রভাব ফেলবে না। জাহেদ তারেক রহমান কেন জাহেদকে উপদেষ্টা বানালেন, এটা আমার মাথায় ঢোকে না আসলে। আমি দেখুন, আমি বারবার বলছি, আমি বিএনপির, যদি কেউ এটা শুনে থাকেন, আমি আপনাদের একজন রাজনৈতিক সমালোচক বড়জোর তারেক রহমানের সরকারের, এবং সেটা শালীনতার মধ্যে, আমি কোনো অশালীনতার মধ্যে বিএনপির সমালোচনা করি না। বরঞ্চ আমি চেষ্টা করি বিএনপিকে কোন কথাগুলো বললে তারা যদি সেগুলা শুনে বিএনপির ভালো হবে, এগুলো আমি বলার চেষ্টা করি। আপনারা আমার এই সততাটা, বিএনপির বন্ধুরা যদি কেউ থাকেন, আমাকে গালি না দিয়ে আমার এই যে ঐকান্তিক একটা ইচ্ছা আপনাদের প্রতি, আপনাদের ভালো চাই, সেটার একটু মূল্য দেওয়ার চেষ্টা করবেন, এই আবেদনটুকু রাখলাম। দিবেন কি দিবেন না সেটা আপনাদের বিষয়। তারেক রহমান জাহিদুর রহমানকে উপদেষ্টা করা, এটা কিন্তু তারেক রহমানের একেবারে পরিপূর্ণ একটা ভুল সিদ্ধান্ত। অবশ্য আমি একটা ভিডিওতে শুনছিলাম, গোলাম মাওলা রনির, গোলাম মাওলা রনি তো, উনি তো অনেক খবর রাখেন বাংলাদেশের রাজনীতির, উনি যেটা বলেছেন সেটার অর্থ দাঁড়ায় যে তারেক রহমান জাহিদুর রহমানকে উপদেষ্টা করেছে সিম্পলি রুমিন ফারহানাকে অপমান করার জন্য। যেটা বুঝাতে চেয়েছেন সেটা হলো রুমিন ফারহানা আর জাহিদুর রহমানের মধ্যে প্রেম ছিল, পরে প্রেম ভেঙে গিয়েছে, এবং রুমিন ফারহানা যেহেতু তারেক রহমানের কথা না শুনে নির্বাচন করেছেন, সেই জন্য রুমিন ফারহানার উপর প্রতিশোধ হিসাবে তারেক রহমান জাহেদকে উপদেষ্টা করেছে। ঘটনাটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে, কারণ হলো রুমিন ফারহানা আর জাহেদকে নিয়ে ইয়েরা অনেক কুৎসা রটনা করেছিল, বিশেষ করে শীর্ষ জঙ্গিদের একজন ইলিয়াস। ইলিয়াস কিন্তু অনেক ধরনের আপনার অশালীন অসভ্য তাদের ছবি টবি দিয়েও সে ফেসবুক পোস্ট ভিডিও এগুলো আপনারা জানেন। কিন্তু তারেক রহমান রুমিন ফারহানাকে শিক্ষা দেওয়ার জন্য জাহেদকে উপদেষ্টা করেছেন, এটা আমি বিশ্বাস করেছি। হয় কি, কোনো একটা কথা শুনলে সহসা বিশ্বাস হয়ে যায় না, ওই রকম বিশ্বাস হয়েছে। এর বাইরে আমি জানি না, আমি সঠিকও হতে পারি ব্যাঠিকও হতে পারি। কিন্তু এছাড়া আসলে জাহেদকে উপদেষ্টা করার কারণটা কি থাকতে পারে? আর তারেক রহমানের জন্য এটা বলবো যে আপনি যদি ওই দৃষ্টিভঙ্গি থেকে জাহেদকে উপদেষ্টা করেন, তাহলে তো আপনি ২ গুণ ভুল করেছেন। তবে এটা আমরা জানি অভিজ্ঞতা থেকে যে আমাদের না, পৃথিবীতে অনেক জায়গায় সরকার প্রধানরা এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন। হ্যাঁ, ঝিকে মেরে মানে বউকে মেরে ঝিকে শেখানো, এই ধরনের কাজকর্ম কিন্তু তারা করে থাকে, যেটা চরম একটা অপরিণামদর্শী সিদ্ধান্ত। এবং মানুষ তাদের উপর যে ধরনের রেসপন্সিবিলিটিটা দেয়, তারেক রহমান তো আর কোনো ভালো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেননি। তিনি যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন, ওটা হলো বাংলাদেশের ইতিহাসে
দ্বিতীয় খারাপ নির্বাচন। আরেকটা ছিল 15ই ফেব্রুয়ারির নির্বাচন। এর আগের একটা ভিডিওতে আমি বোধহয় 25শে ফেব্রুয়ারি বা কিছু একটা বলেছিলাম। দেখুন তারিখ ভুল হয়, স্লিপ অফ টাং হয়। এগুলো নিয়ে আপনারা বেশি প্যাঁচ ধরবেন না। আর আমি তো আসলে ভালো করে কথা বলতে পারি না। এই যোগ্যতা তো আমার নাই। জাহেদের মতো যোগ্যতা, পিনাকির মতো যোগ্যতা বা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে যারা সুন্দর কথা বলেন, তাদের যোগ্যতা আমার নাই। আমি যেটার জন্য কথা বলি সেটা হলো আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের, মুক্তিযুদ্ধের পক্ষের যারাই কথা বলবেন, যারা ইন্টেলেকচুয়াল হবেন, যারা আগামী দিনে মন্ত্রী হবেন, যারা দেশটাকে মুক্তিযুদ্ধের পক্ষে শাসন করবেন কিংবা সেবা করবেন, তারা কোন ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করবে, তাদের মুখের ভাষাটা কি হবে, তারা কি ধরনের আর্গুমেন্ট দিবেন, এই যুক্তিগুলো আমি শেখানোর চেষ্টা করি। আপনারা আমার কথাগুলো নিয়ে যান, তারপর সেখান থেকে যতটুকু আপনার স্লিপ অফ টাং আছে, যতটুকু মনে করেন যে তোতলামি আছে, যতটুকু আপনার কাছে অসুন্দর মনে হয়, আমি হাসি একটু বেশি, আমার হাসি পায়, কারণ হলো যে এই কাজটা করলে আমার হাসি পায়, কারণ এই কাজ আমি তো লেখক হিসাবে গড়ে উঠি, লেখকই আসি, লিখি, প্রকাশ করি না, কারণ আমার লেখাপড়ার লোক নাই। আমি একজন লেখক, ফলে এই বক্তৃতাটা আমি কিন্তু দিতে এসেছি সলিমুল্লাহ খান, পিনাকি এদের উপর রাগ করে, যে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের একটা শক্তি সরকারকে শুধু মিথ্যা প্রপাগান্ডা দিয়ে ফেলে দিয়েছে 2024 সালের জুলাই মাসে, একেবারে পরিপূর্ণ মিথ্যা প্রপাগান্ডা দিয়ে। এবং আমরা আমাদের সরকারকেও কিন্তু এই প্রপাগান্ডাগুলোর জবাব দেয় নাই, এবং জবাব দেওয়ার ভাষাও তাদের ছিল না। আর যেই ভাষায় জবাব দেয় সেগুলা আপনার কার্যকর হয় না। আমি একটা কার্যকর ভাষা আবিষ্কার করার জন্য কিন্তু কথা বলি, কিন্তু পরিবেশনাটা আপনারা করবেন। যাই হোক, আবার জাহেদের কথায় ফিরে আসি। জাহেদকে যদি তারেক রহমান রুমিন ফারহানাকে শিক্ষা দেওয়ার জন্য নিয়োগ দেন, তাহলে তারেক রহমান এখানে দ্বিগুণ ইরেসপন্সিবিলিটি করেছেন। এমনিতে জাহেদ যে ধরনের ঘৃণা ছড়াতো ইউটিউবে, সেটার জন্যই কিন্তু সে অযোগ্য হয়ে যায় একটা সরকারি কাজে। কিন্তু যদি সেটা আবার যদি হয় যে অন্য একজন আরো বলিষ্ঠ এবং আরো দক্ষ রাজনীতিবিদকে অপমানিত করার জন্য করা, সেটা কিন্তু অন্তত রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এটা একেবারে অমার্জনীয় একটা, আমি বলবো যে ইরেসপন্সিবিলিটি, অমার্জনীয়, সম্পূর্ণ অমার্জনীয়। রাষ্ট্র আপনি চালাচ্ছেন 20 কোটি মানুষের হয়ে, যদিও তারেক রহমান 20 কোটি মানুষের হয়ে রাষ্ট্র চালাচ্ছে না। তারেক রহমান এসে ক্ষমতায় কতজন, তাদের পক্ষের যে কয়জন আছে 24-এর জঙ্গি কোয়ালিশনের প্রধান হয়ে উনি ক্ষমতায় এসছেন, কিন্তু সেটা অন্য জিনিস। কিন্তু যখন একজন কেউ রাষ্ট্রের ক্ষমতা হাতে নেয়, তাকে কিন্তু সেই রাষ্ট্রের সব জনগণের পক্ষ থেকে নিতে হয়। সেই জন্যই তো যখন তারা শপথ গ্রহণ করে, বলা হয় না যে আপনি অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিবেন না। এগুলো কিন্তু এই যে বিরাগের বশবর্তী হয়ে জাহেদকে যদি উনি করে থাকেন, জানি না, বাট ব্যাখ্যাটা দেওয়া প্রয়োজন ছিল, কারণ জাহেদের মতো একটা একটা অত্যন্ত ক্ষতিকারক ছেলেকে, মানে যে আসলে সরকারের কিছুই সে অ্যাড করতে পারবে না, পারে যে নাই এটা তো আমরা দেখছি। এখন তো সরকারের একেবারে অঘোষিত বা ঘোষিত মুখপাত্র কিন্তু জাহেদুর রহমান। ও যে বিষাক্ত ভিডিওগুলা করত, সেগুলা যে পরিমাণ ইম্প্যাক্টফুল ছিল, তারেক রহমান সরকারের বক্তব্য বিবৃতি কি সে সেই দক্ষতার সাথে দেশের সামনে তুলে ধরতে পারছে? হ্যাঁ, আপনি বলবেন যে আসলে তারেক রহমানের পক্ষে তো তুলে ধরার কিছু নাই। না, না থাকলেও কিন্তু যে সেই কাজ করে তার যদি দক্ষতা থাকে, তার কিন্তু পারার কথা। আমরা দেখছি যে জাহেদ কিন্তু সেটা করতে পারছে না। আমি আশা করব দিল্লিতে এইভাবে অপমানিত হওয়ার পর তারেক রহমান জাহেদকে, হ্যাঁ, জাহেদের প্রতি যদি ওনার কৃতজ্ঞতা থাকে, জাহেদকে যদি উনি মনে করেন যে ছেলেটা ওনাকে ক্ষমতায় এনেছে, কারণ জাহেদের লেকচারগুলো, ভিডিওগুলো অনেক ইম্প্যাক্টফুল ছিল, জঙ্গিদের অনুপ্রাণিত করেছে, টাকা দেন তাকে, তাকে পেছনে বসিয়ে রাখেন। তাকে যদি জ্ঞানী মনে করেন, হ্যাঁ, তাকে আপনি অন্য কোনো একটা কাজ দেন। তাকে আপনি আপনার মুখপাত্র কেন করেছেন? আমি হলে অবশ্য কাজও দিতাম না, কারণ এই ধরনের যারা অযৌক্তিকভাবে ঘৃণা উৎপাদন করে, তারা কিন্তু কাজে কখনো সফল হয় না। ফলে জাহেদ যে কখনো কোনো কাজে সফল হবে না, মানে ইতিবাচক কাজে, সেটা বলেই দেয়া যায়। ফলে এই ধরনের লোকজনকে আমি চাকর বাকরের বেশি ট্রিট করতে রাজি নাই। আমি যদি তারেক রহমানের জায়গায় থাকতাম, আমি নগদ টাকায় জাহেদকে শোধ করে দিতাম। বাবা জাহেদ, তুমি এই উপকার করেছো, এত কোটি টাকা নাও। তারেক রহমানের তো এখন টাকার কোনো অভাব নেই। এইভাবে আসলে এই এই যারা সত্যিকারের ঘৃণা উৎপাদন করে,
তাদেরকে কিন্তু এই ধরনের আম এইভাবেই কিন্তু ট্রিট করতে হয়। তাদেরকে আপনার এইটা কখনোই কোনো প্রজ্ঞার লক্ষণ নয় যে তাদেরকে আপনি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিবেন। দিলে যেটা হয় তারেক রহমান আজকে একেবারে সরাসরি কিন্তু অপমানিত হয়েছেন। আমি একটা ফেসবুক পোস্টে পড়লাম যে উম জাহেদ নাকি পাকিস্তানি যে গোয়েন্দা সংস্থা আইএসআই এর সাথে অনেক বার্তা বিনিময় করেছে, টেক্সট-টুক্সট করেছে, কি করেছে, এগুলো ইন্ডিয়ানরা জেনে ফেলেছে। এইজন্য নাকি তাকে বিমানবন্দরে কিছুটা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।